এটা ডিসেম্বরে পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের 2023 যে ডিসেম্বরে এক্সাম হয়েছিল তার PYQ আছে এখানে। প্রথম কোয়েশ্চেন একটু আলাদা ধরনের কোয়েশ্চেন, প্রথম শুনবে হয়তো। হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট প্রডিউসার গ্যাস? প্রডিউসার গ্যাস এটা সম্পর্কে কোনগুলো ট্রু হবে এখানে? না জানলেও গেস করার চেষ্টা করো, কারণ ধরে নাও পরীক্ষার এক্সাম হলে তুমি এমন একটা কোয়েশ্চেন আছে যেটা সম্পর্কে জানো না, গেস করার চেষ্টা করো। প্রডিউসার গ্যাস। আর একটা হয় ওয়াটার গ্যাস। দুটো একরকম একটা গ্যাস আছে, একটা প্রডিউসার গ্যাস আর একটা হচ্ছে ওয়াটার গ্যাস। দাদা অপশন সি। অপশন সিটা হবে না। ডি হবে মনে হচ্ছে। অপশন ডিটা ঠিক হবে। মানে এটা কনফার্ম, এটা বুঝতে পারছি হবেই। হুম। মানে এই পয়েন্টটা আর কি। আর লাস্টেরটা একটু, মানে লাস্টের হাইড্রোজেন পয়েন্টটা। হাইড্রোজেন অ্যান্ড মিথেন প্রেজেন্ট ইন প্রডিউসার গ্যাস ডিটারমাইন ইজ হিটিং ভ্যালু, এটা বলতে তো। আচ্ছা হ্যাঁ, দেখো, হিটিং ভ্যালুটা মানে বুঝতে পারলাম না ওটা। মানে কতটা গরম হবে বা ওখান থেকে কতটা বেশি তাপ বেরোবে, হাইড্রোজেন এবং মিথেন কতটা আছে সেইটার উপর ডিপেন্ড করে তার হিটিং ভ্যালুটা হবে, মানে তাপটা কতটা বেশি হবে। যেমন গ্যাসে যে আমরা এলপিজি ইউজ করি তার যে হিটিং ভ্যালু আর নর্মাল আমাদের যে আমরা বাড়িতে যে উনানগুলো যেগুলো আগে হতো তার যে হিটিং ভ্যালু দুটো এক তো নয়। আর এলপিজির হিটিং ভ্যালুটা একটু বেশি হয়, এতে বেশি গরম হয় তাড়াতাড়ি। তো সেই রকম হিটিং ভ্যালু মানে কতটা বেশি তাপ বেরোচ্ছে বা তাপ উৎপন্ন হচ্ছে। এটার অ্যান্সার ডি হবে। কিন্তু এখানে বি এর অ্যান্সার ডি অনুযায়ী বলছে বি এরটা ভুল আছে, কিন্তু বি এর অ্যান্সারটাও ঠিক আছে। হ্যাঁ দেখো, ও দু রকমের একটা গ্যাস হয় এখানে, নতুন একটা জিনিস একটু জানতে পারবে। প্রডিউসার গ্যাস আর একটা হচ্ছে ওয়াটার গ্যাস হয়ে থাকে। এটা সম্পর্কে এখানে দিয়ে দিয়েছি। প্রডিউসার গ্যাস ইজ এ মিক্সচার অফ প্রাইমারিলি কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাস দুটো মিশে যে একটা গ্যাস তৈরি হয় সেটাকে প্রডিউসার গ্যাস বলা হয়, মেকিং ইট এ চিপ ফুয়েল উইথ এ লো ক্যালোরিফিক ভ্যালু ডিউ টু দ্য হাই নাইট্রোজেন কন্টেন্ট। ইট ইজ এ প্রডিউসড বাই পাসিং এয়ার অ্যান্ড স্টিম। দেখো ওখানে একটা পয়েন্ট ছিল উইদাউট এয়ার, এরকম একটা ছিল। তো উইদাউট এয়ার এখানে হবে না, এয়ার নয়, অক্সিজেন। ইট প্রডিউস ইন দ্য কমপ্লিট অ্যাবসেন্স অফ অক্সিজেন। তো এটা ভুল হয়ে যাচ্ছে এখানে। ওকে, কারণ এয়ার যখন আছে, হাওয়া বা বলতে পারো বায়ু যখন আছে তখনই এটা মানে এই গ্যাসটা প্রডিউস হচ্ছে। তো এখানে পাসিং এয়ার যেটা বলা হচ্ছে সেটা ওখানে ভুল করে দিচ্ছে, মানে ওই স্টেটমেন্টটাকে। ওভার বার্নিং কোল অ্যান্ড coke in flames, and it is considered poisonous due to the presence of the carbon monoxide। মানে এখান থেকে কার্বন মনোক্সাইডও বেরোয়, সেই জন্য এটা পয়জনাস হয়। দ্য হিটিং ভ্যালু, যেটা এখানে লাস্ট পয়েন্ট ছিল, হিটিং ভ্যালু of producer gas is primarily determined by the concentration of hydrogen and methane within its composition. Producer gas is a combustible gas mixture used a variety of industrial applications including power generation, fuel production and chemical synthesis। তো এইটা বলতে পারে ইউজ বা অ্যাপ্লিকেশন, আমরা যে প্রডিউসার গ্যাসটা ইউজ করবো সেটা কোথায় কোথায় হয়, পাওয়ার জেনারেশনের কাছে ইউজ করা হয়। মানে এই গ্যাসের সাহায্যে, মানে এটা গ্যাস বলা হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হিট হিট প্রডিউস করবে এবং সেখান থেকে আমরা টারবাইন ঘুরিয়ে পাওয়ার জেনারেশন করতে পারি। ফুয়েল প্রোডাকশন আর কেমিক্যাল সিনথেসিস, বিভিন্ন রকম কেমিক্যাল রসায়ন বা বিভিন্ন কেমিক্যালি যে গ্যাস উৎপন্ন করানো হয়, গ্যাস তৈরি করা হয়, সেই জায়গাগুলোতে এটা ইউজ করা হয়। তো ওখানে তো এখানে যে কোশ্চেনটা ছিল তাতে ইউজ বা অ্যাপ্লিকেশনের কোনো ব্যাপার ছিল না, কিন্তু তোমরা তাহলে একটু দেখে রাখবে যে প্রডিউসার গ্যাসের অ্যাপ্লিকেশন কোন কোন জায়গাতে করা হয়, পাওয়ার জেনারেশন, ফুয়েল প্রোডাকশন এবং কেমিক্যাল সিনথেসিস। এর কিছু কি পয়েন্ট দেওয়া আছে দেখো। এর কম্পোনেন্ট, প্রডিউসার গ্যাসে কি কি কম্পোনেন্ট থাকে। প্রডিউসার গ্যাস মেনলি কনসিস্ট অফ দ্য কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। মেনলি যেটা আছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে
নাইট্রোজেন, এই দুটো মেন থাকে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন। প্রোডাকশন মেথড বাই পাসিং এয়ার অ্যান্ড স্টিম ওভার বার্নিং কোল অ্যান্ড কোক। Low calorific value contain a large amount of nitrogen which is dilute its heating capacity। আর টক্সিসিটি, এটা তো বলাই হয়েছে পয়জনাস হয়, কারণ এতে কার্বন মনোক্সাইড থাকে, তাই এটা টক্সিক হবে। ওকে, তো এটা ছিল প্রডিউসার গ্যাস। আর একটা গ্যাস হয় ওয়াটার গ্যাস, যেখানে থাকে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, CO+H2, ঠিক আছে। তো এখানে যেমন কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন আছে, সেটা হচ্ছে প্রডিউসার গ্যাস। আর যদি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন হয়, সেটা হচ্ছে মেন কম্পোনেন্ট, সেটা হচ্ছে ওয়াটার গ্যাস হয়। ওকে, আর একটা গ্যাস আছে যেটা ওয়াটার গ্যাস। তো এখানে যেটা দেখো, তো প্রডিউসার গ্যাস সম্পর্কে কোনগুলো ট্রু হবে? ইট ইজ দ্য রেজাল্ট অফ দ্য কনভার্সন অফ সলিড বায়োম্যাস ইন্টু গ্যাসিয়াস ফুয়েল। মানে সলিড যে বায়োমাস গুলো হয়, আমরা সেগুলোকে জ্বালিয়েই কি করে নিই, তোমার হিট প্রডিউস করে নিই, সেখান থেকে এইটাকে গ্যাসিয়াস ফুয়েলে কনভার্ট করা হয়। ইট ইজ ডান অ্যাট লোয়ার টেম্পারেচার, মানে কম তাপমাত্রাতে এটা এই গ্যাসটা প্রডিউস হয়ে যায়, ঠিক আছে। এটা ঠিক, এটা কিন্তু এখানে অপশানে বা কম্বিনেশনে নেই বলে এটা ভুল হয়ে যাচ্ছে বলতে পারো। কিন্তু এটাও ঠিক যে ইট ইজ মানে এই প্রডিউসার গ্যাসটা লোয়ার তাপমাত্রায়, মানে কম তাপমাত্রাতে এটা প্রডিউস করা যায়, ঠিক আছে। তো এটাও ঠিক হবে। ইট ক্যান বি ইউজড অ্যাজ ফুয়েল ইন ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। তো এটা যে ইঞ্জিন গুলোতে হয়, সেইগুলোতে এটা ইউজ করা হয়, এটাও ঠিক হবে। আর হাইড্রোজেন আর মিথেন প্রেজেন্ট ইন প্রডিউসার গ্যাস ডিটারমাইন ইস হিটিং ভ্যালু। এবার হিটিং ভ্যালু কখন বেশি হবে? যখন হাইড্রোজেন আর মিথেনের যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো ইকুয়াল, মানে সবগুলো ইকুয়ালি থাকে, তখন তার হিটিং ভ্যালু বেশি হয়ে যায়, মানে এখান থেকে তাপ বেশি বের হতে থাকে। তো এই পয়েন্ট গুলো একটু মনে রাখবে প্রডিউসার গ্যাস সম্পর্কে। ওকে, তো শুধুমাত্র এটা যে অ্যাবসেন্স অফ অক্সিজেন, এটা ভুল হবে। নেক্সট, এটা সহজ কোশ্চেন। The Convention on Biological Diversity is dedicated to promote sustainable development, conceived as a practical tool for translating the principle of এজেন্ডা 21। Agenda 21 হবে। বাকিগুলো তো কোনোদিনও মানে পড়েছে বলে তো নামই শুনোনি, মানে নাম শুনে বলতে নেই তো আর কি করে শুনবো। মেনলি এটা Agenda 21, যেটাকে আমরা রিও সাবমিট, আর্থ সাবমিট, এগুলো নামে জানি, যেখানে বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে বলা হয়েছিল, ঠিক আছে। এটা সম্পর্কে জানো, এবং পিডিএফও আছে বলে এখানে আর এর এক্সপ্লেনেশন বা ডিটেলস কিছু দিইনি। হ্যাঁ, নেক্সট, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্ট গুলো হয়, সেই তার প্রসেসটা কি সেইটা জিজ্ঞাসা করেছে। কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপ ফলোড ফ্রম ইনিশিয়াল টু লাস্ট ডিউরিং দ্য ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। এটা অপশন ভুল আছে, হ্যাঁ, মানে অপশন যেটা আছে অপশন ভুল আছে, কোশ্চেন ড্রপ হয়েছিল। কিছু যদি গেস করতে পারো সেটা করে অ্যান্সার করার চেষ্টা করতে পারো, সাজাতে পারো। এখানে অনুযায়ী হবে না, হ্যাঁ, এখানে অনুযায়ী হবে না, অপশন যেগুলো আছে এইগুলো দেখে তোমরা যদি কিছু করতে পারো দেখো। প্রথমে মনে হয় কোয়াগুলেশন, তারপরে সেডিমেন্টেশন, তারপরে বোধহয় স্ক্রিনিং, লাস্টে বোধহয় ফিল্ট্রেশন, নাকি? লাস্টে তো ফিল্টারেশন হবে। হ্যাঁ। না, স্ক্রিনিংটা প্রথমে হয়। স্ক্রিনিং সবার প্রথম হয়। স্ক্রিনিং মানে হচ্ছে সবচেয়ে বড় বড় যে বোল্ডার গুলো হয় সেগুলোকে আহ বেছে নেওয়া বলতে পারো, বা সেগুলোকে আলাদা করা। দেখো, এইটা হচ্ছে পুরো হ্যাঁ। স্টেপ আছে। প্রথম হচ্ছে স্ক্রিনিং হয়, তারপর অ্যাঙ্গুলারেশন, ফ্লো ফ্লো কি হবে চল, ফ্লোকুলেশন, হ্যাঁ, ফ্লোকুলেশন। ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্টারেশন, আর ডিসইনফেকশন, ঠিক আছে। ফিল্টারেশনের পরে আরেকটা স্টেপ হবে ডিসইনফেকশন, অর্থাৎ এতে যে লাস্টে, সবার লাস্টে গিয়ে আমরা যে জীবাণুগুলো থাকবে সেগুলোকে মেরে ফেলা হয়, ব্যাকটেরিয়া জীবাণুগুলো থাকবে যেটাতে, সেইটা মেরে দেওয়া হয়। তো এইটা হচ্ছে স্টেপ, কিন্তু এখানে এখানে এবার দেখো এটা কম্বিনেশন আরো যে একটা স্টেপ আছে, ডিক্যান্টেশন। ডিক্যান্টেশন না ডিস্ট্রিবিউশন, ডিক্যান্টেশন। এটা লাস্ট স্টেপ বলছে তো না। না, ওটা লাস্টে নয়, কোথায় আমি মনে করতে পারছি না, কিন্তু আচ্ছা, ওটাই এর আছে, এর মাঝে ডিক্যান্টেশন।
এর মাঝে অনেকগুলো স্টেপ হয় তোমার, মানে এর মাঝেও আরো স্টেপ আছে, এইগুলো হচ্ছে মেন মেন স্টেপ বলতে পারো। সেডিমেন্টেশনের পরে হয়। এগুলো মেন মেন স্টেপ গুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইটা এখানে যেটা অপশন অনুযায়ী দেখো, এখানে কম্বিনেশনটা একটু পুরোপুরি ভুল হয়েছে। সি আর ডি, এই যে সি আর ডি আছে এর মধ্যে কম্বিনেশনটা এখানে ভুল হয়ে গেছে। এইটা হচ্ছে কম্বিনেশন, এইটা একটু মাথায় রেখো, পরেও কোনোদিন জিজ্ঞাসা করতে পারে। স্ক্রিনিং, কোয়াগুলেশন, অ্যাঙ্গুলারেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, আর হচ্ছে ডিসইনফেকশন। ওকে, এটা দেখে নেবে, এখানে এর এক্সপ্লেনেশনও দেওয়া আছে। প্রথম স্ক্রিনিং এ কি করা হয়, রিমুভ লার্জ ডেব্রিস, অর্থাৎ বড় বড় যে পাথরগুলো হবে বা বড় বড় সেডিমেন্ট গুলো হবে, সেগুলোকে এখানে প্রথমে আলাদা করে দেয়। এইভাবে প্রপার স্টেপ গুলো আছে, এটাই দেখে নেবে, হ্যাঁ? আর স্টেপটা নোট করে নেবে এবং ভালো করে মনে রাখবে, বাই চান্স করে যদি জিজ্ঞাসা করা হয়। নেক্সট, অ্যাসেশন রিজনের কোশ্চেন আছে। দাদা অপশন এ। বোথ আর ট্রু, আর কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ বলছো, তাই তো? বাকিরা? ডিডিটি বলতে পেস্টিসাইড ওইটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিডিটি বলতে পেস্টিসাইড, যেটা ব্যান্ড হিসেবে। ওই ডাইক্লোরো ডাইফেনাইল ওয়াটারে ট্রাইক্লোরাইড। ইনসলুবল নাকি? হুম, ওয়াটার ইনসলিউবল। মানে ইনসলিউবল, রিলেটিভলি ইনসলিউবল বলা হয়েছে, মানে পুরোপুরি যে মিশে যায় সেটা নয়, কিন্তু ফ্যাট এবং অয়েলের তেলেতে বেশি তাড়াতাড়ি মিশে যায়। তো এখানে দুটোই ঠিক হবে। ডিডিটি বায়ো অ্যাকুমুলেট, বায়ো অ্যাকুমুলেট মানে কি, সেই আমাদের শরীরের মধ্যে জমা হওয়া, সেইটা হচ্ছে। আর একটা হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন ছিল। ম্যাগনিফিকেশন। হ্যাঁ, তো ডিডিটি তো বায়ো অ্যাকুমুলেট ইন টিস্যুস অফ মেনি স্পিসিস ইনক্লুডিং হিউম্যান। তো আমাদের শরীরে এবং আলাদা যে বিভিন্ন জীবজন্তু আছে, প্রাণী আছে, তাদের শরীরে এই কিছু জমা হতে থাকে ডিডিটিটা। ডিডিটি রিলেটিভলি ইনসলিউবল ইন ওয়াটার বাট রেডিলি সলিউবল ইন ফ্যাট অ্যান্ড অয়েল। তো এই জন্যই কি হয়, আমাদের আমাদের শরীরে বা অন্যান্য জীবজন্তু যে শরীরে জমা হয়। এটা হচ্ছে দুটোই স্টেটমেন্ট ঠিক, মনে রাখবে দুটো স্টেটমেন্টই ঠিক আছে, এবং কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আছে। সেখানে পুরো নামটা লিখে দিয়েছি, পুরো এটা এইভাবে লেখা হয়, মানে কোনো গ্যাপ থাকে না। ডাইক্লোরো, এখান পর্যন্ত প্রথম ডি এর মানে হয়ে যাচ্ছে এখান পর্যন্ত ডাইক্লোরো ডাইফেনাইল, এটা হচ্ছে দ্বিতীয়টা, এখানটা ঠিক আছে। আর ট্রাইক্লোরো ইথেন, এটা হচ্ছে এর পুরো নাম, ঠিক আছে। একটু মাথায় রাখবে, মানে মুখস্থ পুরোপুরি মনে করার দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখবে। পরীক্ষার কোনোদিন যদি কোনো জায়গাতে তোমাদেরকে ডিডিটির পুরো নাম জিজ্ঞাসা করা হয়, তো এটা এমসিকিউতে মনে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। Millennium Development Goals are mainly targeted at developing and poor countries. Sustainable Development Goals are targeted at all countries, whether developed, developing, or poor. দাদা অপশন এ। বাকিরা? এটা আমি যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস করেছিলাম, এই কোয়েশ্চেনটা ওখানে দেখিয়েছিলাম তোমাদের। এ হবে। তো মিলেনিয়াম যে ডেভেলপমেন্ট গোলস প্রথমে যেটা করা হয়েছিল, যেটা 2000 থেকে 2015-র মধ্যে ছিল, সেটা মানে 15-র মধ্যে টেনিওরটা ছিল, সেটা হচ্ছে মেনলি ডেভেলপিং এবং পুয়ার কান্ট্রিজ, গরিব দেশগুলোর জন্য করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল। কিন্তু সাস্টেনেবল যেটা ডেভেলপমেন্ট গোলস নিয়ে আসা হয়েছিল, এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য নিয়ে আসা হয়েছিল, সেটা উন্নত হোক, উন্নয়নশীল হোক বা গরিব দেশ হোক, সকলের জন্য এটা নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। যেটা
15 থেকে 2030-এর মধ্যে আছে, 15 থেকে 30-এর মধ্যে। এতে 17টা গোল ছিল, এতে 8টা ছিল। এটা দুটোই ঠিক আছে। নেক্সট ইজ কোয়েশ্চেন, ব্লু বেবি সিন্ড্রোম বা বলতে পারি ডিজিজ কিসের জন্য হয় থাকে? নাইট্রেটস। বাকিরা, which of the following pollutant is responsible for causing blue baby syndrome or disease? নাইট্রেটই হবে মনে হচ্ছে, এটা আমি ঠিক মার্কারি, এক্স্যাক্টলি এটা মার্কারির জন্য কি হয়? মিনামাটা। মিনামাটা, ঠিক আছে। মিনামাটা। হ্যাঁ, মিনামাটা। এম থেকে মার্কারি আর এম থেকে মিনামাটা, জাপানে মিনামাটা শহরে হয়েছিল, তো সেখান থেকে এটার নাম হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে নাইট্রেট হবে। হ্যাঁ, ব্লু বেবি সিন্ড্রোম যেটাকে বলা হয়, সেটা হচ্ছে নাইট্রেটের জন্য হয়ে থাকে। এখানে পুরো এক্সপ্লেনেশন দেওয়া আছে, আর আমি এখানে মার্কারি থেকে মিনামাটাটাও লিখে দিয়েছি। Blue baby syndrome, also known as infant methemoglobinemia, is a condition that causes a baby's skin to turn into blue. It occurs when কি জন্য হয়ে থাকে? There is not enough oxygen in blood. মানে এই যে নাইট্রেট যাওয়ার জন্য কি হয়, ব্লাডে অক্সিজেনের মাত্রা কম হয়ে যায়। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, তাতে কি অক্সিজেনটা ভেতরে যাচ্ছে, এই অক্সিজেনটা আমাদের রক্তে যায়, বিশুদ্ধ করে দিয়ে অক্সিজেনটাকে সাফ করে দিয়ে অক্সিজেনটা রক্তে যাবে। তো সেই অক্সিজেনের পরিমাণ কম হয়ে গেলে তখন এটা ব্লু বেবি সিন্ড্রোমটা হয়ে থাকে। কি করে হয়? এই সাবস্টেন্স এক্সপোজার অফ সার্টেন সাবস্টেন্সেস সাচ এজ নাইট্রেট ইজ কন্টামিনেটেড ড্রিঙ্কিং ওয়াটার। আমরা যে জলটা পান করবো তাতে যদি নাইট্রেট মিশে যায় তখন এই রোগটা হয়ে থাকে। সাম বেবিজ আর born with the heart defect that can cause blue baby syndrome. ওকে, এটা হয়ে থাকে। মানে 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 মা যদি ওই জলটা কনজিউম করে তাহলেও বাচ্চার হতে পারে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, কারণ দেখো, ওই যে বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশনটা আছে না, তো তোমার হ্যাঁ, শরীরে হ্যাঁ। যে মা যখন জল পান করছে, তো সেটা তো বাচ্চার শরীরেও একটুখানি হলেও করে যে যে জমা হবে, তো সেখান থেকে হবে। সেই জন্য তো আমাদের মায়ের পেট থেকেও তো বাচ্চার মানে বাচ্চার বিভিন্ন রকম ডিজিজ গুলো হয়ে থাকে। ব্লুবেরি মানে ব্লু বেবি সিনড্রোমটা বেসিক্যালি হওয়ার পরেই দেখা যায় তো? হ্যাঁ, 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 হওয়ার পরে মেনলি এটা ওই ড্রিঙ্কিং ওয়াটার যত আমরা যেমন আর্সেনিক এইসব জিনিসগুলো জলের সঙ্গে মিশে যায় না, তো সেই জন্য হয়। হুম, হুম, হুম। ঠিক আছে। আর মিনামাটাটা মনে রাখবে, মার্কেটের জন্য মিনামাটা হয়। আর ব্ল্যাক ফুড ডিজিজ কিসের জন্য হয়? আর্সেনিকের জন্য। আর্সেনিকের জন্য। আর্সেনিক। নেক্সট, which of the following is not responsible for destruction of ozone layer? এদের মধ্যে কোনটা ওজোন লেয়ার ডিস্ট্রাকশনের জন্য বা ওজোন হল তৈরি করার জন্য দায়ী নয় বা ইনভলভ নয়? কোনটা হবে? অপশন বি। অ্যালোন, অ্যালোন। হুম। হ্যাঁ, অ্যালোনটা কোনোদিন শুনিনি, সে তাই অ্যালোনই মনে হচ্ছে। ডাইঅক্সিনটা শুনেছো? ডাইঅক্সিনটা কি? কি? ডাইঅক্সিন একটা দাদা ওই টক্সিক, দুটো। হুম। টক্সিক মেটেরিয়াল হয়, মানে যেটা মেনলি মেডিকেল ওয়েস্ট মেটেরিয়াল থেকে এটা উৎপন্ন হয়। টক্সিনটা প্রচুর বেশি টক্সিক মেটেরিয়াল হয় ডাইঅক্সিনটা। দাদা ওই কিয়োটো প্রোটোকলে দুটো যেটা পার্ট ছিল না, একটা 2008 2012, এই সিএটা ওইখানে পড়িয়েছিলে, এই নামটা ছিল ওখানে। মানে ছিল হ্যাঁ ওখানে ছিল। ওইটা কার্বন ডাইঅক্সাইড, কিয়োটো প্রোটোকল তো কার্বন ডাইঅক্সাইড, এটা তো নাইট্রোজেন, ওই ক্লোরোফ্লো, মানে সিএফসি বা ওজোন লেয়ার। এটা তো পুরোপুরি আলাদা, মানে পুরোপুরি আলাদা বলতে এনভায়রনমেন্ট রিলেটেড, মানে কিন্তু এটা হচ্ছে তোমার মন্ট্রিল প্রোটোকলে যেটা সিএফসি জানোই তো, আর ওইটা কার্বন ডাইঅক্সাইড রিলেটেড ছিল। প্যারিস এগ্রিমেন্ট যেটা বলছো তুমি। না প্যারিস এগ্রিমেন্ট নয়। সরি, প্যারিস, ওখানে যেটা বলেছিলি যে 2012-তে ওর যখন আর একটা কি যে ছিল ওখানে, আর একটা ওখানে কনভেনশন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ডায়োক্সিন। আগের দিনে যেটা কোশ্চেনে ছিল সেটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ডায়োক্সিন হবে, কারণ ডায়োক্সিন মেনলি মাটির সঙ্গে থাকে। এটা ওজন মানে গ্যাস নয়, ঠিক আছে। হ্যালোনটা একটা গ্যাস, যেটা ওইটা উৎপন্ন হবে এবং তোমার সিএফসি, সরি, ওজন লেয়ারকে ডিস্ট্রয় করবে। দেখো, ওডিএস, ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস, পুরো নাম যেটা হয় ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস, অর্থাৎ ওজোন হল তৈরি করার জন্য যে যে সাবস্ট্যান্সেস গুলো দায়ী, প্রথম হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন।
HCFC হাইড্রোক্লোরোকার্বন, মিথাইল ব্রোমাইড, এটাও আছে, হ্যালোন আছে, মিথাইল ক্লোরোফর্ম। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ওডিএস সাবস্ট্যান্সেস বা ওডিএস বলা হয়, ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস। এটা এখানটা দেখে নেবে, মানে দেখে নেবে বলতে এমনি তোমরা সিএফসি জানো, এর সঙ্গে ক্লোরিন, দেখো কোনোদিনও ক্লোরিন নামটা শুনিনি, কারণ অ্যাকচুয়ালি সিএফসি ধ্বংস করে না ওজোন লেয়ারকে, সিএফসি ধ্বংস করে না। সিএফসি যখন আপার অ্যাটমসফিয়ারে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, তখন সিএফসিটা ভেঙে ক্লোরিন তৈরি হয়ে যায়, ক্লোরিনের কণা তৈরি করে, ওই ক্লোরিনটা যে ধ্বংস করে। এবার যদি কোনোদিন পড়ো যে ক্লোরিন, তখন তোমার আহ তার মানে মনে করবে যে সিএফসি থেকেই ক্লোরিন তৈরি হয়েছে, আর সেইটা হচ্ছে ওজোন লেয়ারকে ধ্বংস করছে। ঠিক আছে, তো এখানে ডাইঅক্সিনটা হবে, আর মেনলি এটা তো ওয়েস্ট মেটেরিয়াল থেকে উৎপন্ন হয়, এবং এটা হচ্ছে আমাদের জলের সঙ্গে, মাটির সঙ্গে, এইগুলোতে মিশে মিশে যায়। এটা গ্যাসিয়াস হিসাবে যাচ্ছে না। ঠিক আছে। দাদা, সিএফসিটা স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে অক্সিজেনের সঙ্গে মিশে তৈরি করে ক্লোরিন। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা অনেকদিন আগে পড়েছিলাম, মনে নেই, মানে 11 12 12 পড়েছিলাম মনে হয়। তো ওখানে পুরোপুরি আমরা ওজোন লেয়ার কি করে ডিস্ট্রয় হয় সেই প্রসেসটা দেখে পড়েছিলাম। তো অ্যাকচুয়ালি সিএফসিটা স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওখানে তোমার বিভিন্ন গ্যাসের সঙ্গে রিয়াক্ট করে সেটা ক্লোরিন পরিণত হয়, ক্লোরিনের কণা বা অ্যাটম তৈরি করে বলতে পারো। তো সেই ক্লোরিনটা তারপরে যে অতির সঙ্গে যুক্ত হয়ে অতিটিকে ভেঙে দিচ্ছে, এবং আহ, ও অক্সিজেন প্লাস ও তৈরি করছে, O2 প্লাস ও করছে। ক্লোরিন একে কি করছে, অক্সিজেন আর ওয়েতে কনভার্ট করে দিচ্ছে, তখন আর ওজোন লেয়ার থাকলো না বা O3 থাকলো না। ঠিক আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ। যেটা করে ক্লোরিন করে সিএফসি, সিএফসি পুরোপুরি মানে ধরো পুরোপুরি সিএফসি যে ওইটাকে নষ্ট করছে সেটা নয়, সিএফসি ভেঙে গিয়ে করছে। আর যে ওকে। ওজোন গ্যাস তৈরিও হয় সেটাও হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে তোমার একটা অক্সিজেনের কণা এবং একটা অক্সিজেনের পরমাণু দুটো মিলে ওজোন গ্যাস তৈরি করে ফেলে সূর্যালোকের উপস্থিতিতে। এটা প্রতিদিন চলতে থাকে। আর প্রাকৃতিক উপায়েও কি হয়, অক্সিজেন গ্যাস ভাঙতে থাকে, কিন্তু মানুষ কি করছে, মানুষের জন্য এই অক্সিজেন যে ধ্বংস হওয়ার ও সরি ওজোন গ্যাস ধ্বংস হওয়াটা এটা বেশি হয়ে যাচ্ছে। নাহলে এমনি প্রাকৃতিক উপায়ে ওজোন গ্যাস তৈরিও হয়, আর প্রাকৃতিক উপায়ে ওজোন গ্যাস ধ্বংস হতে থাকে। আন্ডার মন্ট্রিল প্রোটোকল, developed and developing countries have some timetable, sorry, same timetable for phasing out the ozone depleting substances, যেটা একটু আগেই ছিল ODS. Under Montreal Protocol, developing countries are referred to as Article 5 countries. তা প্রথমটা ভুল, দ্বিতীয়টা জানি না। দুটো স্টেটমেন্ট আছে, দেখো একটু দেখো, প্রথমেটা ভেবে দেখো। আন্ডার মন্ট্রিল প্রোটোকল, ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিজ হ্যাভ দ্য সেম টাইম টেবিল ফর ফেজিং আউট ওজন ডিপ্লেটিং সাবস্টান্সেস বলতে একটা সময় দেওয়া হবে, দু রকমের দেশগুলোকেই একটা সময় দেওয়া হবে যার মধ্যে ওজন ডিপ্লেটিং সাবস্টান্সেস গুলোকে কম করতে হবে, এটা বলা হচ্ছে। এটা কি ঠিক হবে মন্ট্রিল প্রোটোকলে? আর দ্বিতীয় যেটা, আন্ডার মন্ট্রিল প্রোটোকল ডেভেলপিং কান্ট্রিজ আর রেফার্ড টু অ্যাজ Article 5 কান্ট্রিজ। কি মনে হচ্ছে তাহলে বাকিদের? প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক মনে হচ্ছে। বাকিরা আমার আবার প্রথমটা ঠিক মনে হচ্ছে, দ্বিতীয়টা বুঝতেই পারছি না। কি মনে হচ্ছে যে দু রকমের যে দেশ আছে, ডেভেলপ এবং ডেভেলপিং, তো দুজনকে সেম টাইম টেবিল দেওয়া হয়েছিল, মানে একই সময় দেওয়া হয়েছিল, ধরো 5 বছর করে দিলাম। তো 5 বছর করে দুজনদেরকে দু রকমের দেশগুলোকেই দেওয়া হয়েছিল যে ওজন ডিপ্লেটিং সাবস্টান্স গুলোকে কম করতে হবে তোমাদের। এটা কি ঠিক হবে? আর দ্বিতীয়টা হচ্ছে একটা আর্টিকেল আছে যার আন্ডারে বলা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ গুলো আসবে। দাদা, সেই 25 থেকে 30 বছর ওই একটা পড়েছিল, ওটা তো ওজোন গ্যাসের আন্ডারে, মন্ট্রিল প্রোটোকলের আন্ডারেই পড়েছিল না? 25 থেকে 30 বছর কি? না না, ওটা সেই চারটে সাস্টেনেবল পার্ট ডেভেলপমেন্ট গোল না বোধহয় ওটা। না না, তুমি যেটা ওটা বলছো না, 30-এর সাস্টেনেবল মধ্যে। নয়। চায়না, চায়না ফাইনা প্যারিস এগ্রিমেন্টের ওই ওখানে টেবিলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা প্যারিস না না, এগ্রিমেন্ট ছিল ওটা, আচ্ছা। দেখো এটা প্রথমেরটা ভুল আছে, দ্বিতীয়টা ঠিক আছে। প্রথমেরটা সেম টাইম টেবিল নয়, যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ আছে তাদেরকে একটু বেশি সময় দেওয়া হয়েছিল, 10 বছর সময় দেওয়া হয়েছিল। আর যারা ডেভেলপ কান্ট্রিজ ছিল এদেরকে আরো কম সময় দেওয়া হয়েছিল, কারণ এরা ডেভেলপড আছে, এরা উন্নত হয়ে গেছে, তো এরা খুব সহজে এটাকে
আউটকাম করতে পারবে, বা বলতে পারো খুব সহজেই এই ডিপ্লেটিং সাবস্টেন্স গুলোকে কম করতে পারবে। আর ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে একটু বেশি টাইম দেওয়া হয়েছিল যে হ্যাঁ, তোমরা একটু টাইম নাও, টাইম নিয়ে এটাকে আহ, ধীরে ধীরে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স গুলোকে পুরোপুরি সমাপ্ত করে কম করতে থাকবে। ঠিক আছে, যেমন আমরা করে ভালো মানে খুব পড়াশোনাতে ভালো, আর যে মিডিয়াম মিডিয়াম স্টুডেন্ট আর পড়াশোনা খুব ভালো স্টুডেন্ট, তো ভালো স্টুডেন্টকে কম টাইম দেবো। আর যেগুলো মিডিয়াম স্টুডেন্ট হয়ে থাকে তাদের একটু বেশি টাইম দিয়ে দিই, হ্যাঁ তুই যেহেতু মিডিয়াম আছে তুই একটু ভালো করে আহ, একটু বেশি টাইম নিয়ে নে লেখার জন্য, এরকম দিয়ে দিই, সেরকমই বলতে পারো। তো সেম টাইম টেবিল দেওয়া ছিল না, দুজনের জন্য টাইম টেবিলটা আলাদা আলাদা ছিল। ঠিক আছে, সেম টাইপ, সেম কথাটার জন্য এখানে আলাদা মানে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে বলছিলাম আর্টিকেল 5 কান্ট্রিজ, এটা একটা আর্টিকেল মানে ওর আন্ডারে একটা আর্টিকেল ছিল যেখানে ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল 10 বছরের মধ্যে এটা কম করতে হবে। আরো কিছু কিছু এদের মানে ক্যারেক্টারিস্টিক ছিল এখানে। ঠিক আছে, কি কি করা হবে সেই রকম। তো প্রথমেরটা এটা ভুল, দ্বিতীয়টা ঠিক আছে, ডিএডটা রাইট অ্যান্সার। বলছি এটাতে আছে কিছু লেখা ছিল। আচ্ছা, মনে রাখবে হ্যাঁ, এটা তো দুজনকে সেম টাইম টেবিল দেওয়া ছিল না, আর আর্টিকেল 5 এর আন্ডারে ডেভেলপিং কান্ট্রিজ গুলো ছিল। নেক্সট, খুব সহজ কোশ্চেন এবং আগেও করানো হয়েছে। এমডিজি সম্পর্কে কোনগুলো ঠিক আছে? 8 goals 40 টার্গেট অ্যাচিভ 2015, এবং এমডিজি ওয়ার সাকসেসর অফ এসডিজি। দাদা অপশন বি। বি বলছো, বাকি অপশন এ। এ কিভাবে বলছো? 79 টার্গেট ছিল না? 79? 79 না কত টার্গেট ছিল? 79 ছিল। এমডিজি না তে 169 79। তাহলে। ওইটাতে এসডিজি ছিল। টার্গেটটা আমার মনে নেই, সত্যি কথা বলতে এমডিজি 40 এমডিজি নয়, টার্গেটটা আমার মনে নেই। 40 নয়, তাহলে এ আর বি এর মধ্যে একটা হবে। 21 টার্গেট। 21টা ছিল, ভুলে গেছি। ও, 169টা 21টা না। টার্গেট ছিল এসডিজির, 169। এসডিজি তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 169। ওয়ান সে ও 69, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের প্রথমেটা ঠিক আছে, 8 goals, এটা আমি জানো, এবং 15 সালের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছিল, মানে অ্যাচিভ করার কথা বলা হয়েছিল। আর এটা সাকসেসর নয়, এমডিজি ওয়াজ দ্য সাকসেসর অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর ফলস্বরূপ বলতে পারো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর ফলস্বরূপ এমডিজি এসেছিল, এটা ভুল। এমডিজি সাকসেসর হিসাবে এসডিজি এসেছিল, মানে এরপরে এসডিজি এসেছিল, তো এইটাও ভুল আছে এখানে, উল্টো দিয়ে দিয়েছে। আর মনে রাখবে 21টা টার্গেট ছিল, আর এটা এসডিজি হচ্ছে 169টা। এটা বি একটা রাইট অ্যান্সার হবে। এক্সাম্পল অফ পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট, পিওএস, সরি পিপিএস, পলিউটেন্ট, পিপি, পিসিবি, এটা একটা। কোনগুলো পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট আন্ডারে আছে? অপশন বি। এবিডিই। পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট এইটাও এক ধরনের মানে দেখেই তো বুঝছে পলিউটেন্ট, এবং এগুলো টক্সিক পলিউটেন্ট হয়ে থাকে। ডাইঅক্সিনের মধ্যে আসবে, আসবেই। অপশন বি এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। এখানে হচ্ছে ফর্মালডিহাইড, এটা এটা হবে না, বাকিগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা হচ্ছে পিও পিওপি এক্সাম্পল। ওকে, এখানে পুরো ডিটেলস ওই দেওয়া। পলি কি, পলিক্রনিক বেঞ্জিন ক্লোরি না কি আছে? ক্লোরাইডেড বেঞ্জিন, পিসিবি। হ্যাঁ, ওটা অর্গানিক। হুম, ক্লোরিক্লোরাইড বেঞ্জিন আচ্ছা, অর্গানিক বলছো না ইনঅর্গানিক সেটা বলছো? হ্যাঁ হ্যাঁ, তাও তোটা তো ডিটেলসে জানি না, দেখতে হবে। অর্গানিক চেয়েছে তো। আচ্ছা, এখানে দেখছি কিছু আছে। Persistent organic pollutants are toxic chemicals that harm human health and environment. They are carbon-based chemicals that break down slowly and accumulate in the environment in living organisms. Source of POP: pesticides, industrial chemicals,
আনওয়ান্টেড বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এখানে আলাদাভাবে লেখা হয়েছে বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, মানে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন যে আমরা কেমিক্যাল ইউজ করি সেখান থেকে যে পুরো কেমিক্যাল গুলো একটার সঙ্গে একটা রিয়াক্ট করবে এগুলো তৈরি হয়। এফেক্ট কি হয়ে থাকে, ক্যান্সার, ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার, এগুলো সব এর তোমার এফেক্ট হয়ে থাকে। এবার নিচে এখানে এক্সাম্পল দেওয়া আছে, ডিডিটি হয়ে যায়, ডিডিটি ও পিওপির এক্সাম্পল হবে। বা তারপরে তোমার পিসিবি, ফ্লোরিক্লোনাইটেড বাইফিনাইল। তারপরে এখানে দেখো এটা অন্য নাম আছে দুটো, পিসিবি পলিক্লোরাইডেড বেঞ্জিন, পিসিডিডি এবং পিসিডিএফ, এগুলো সব তোমার যেটা অলসো নোন অ্যান্ড ডাইঅক্সিন, এগুলো সব এক্সাম্পল। আরো তোমাদের জন্য এখানে এক্সাম্পল দেওয়া আছে এর সম্পর্কে। পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট কি জিনিস হয়, কিভাবে তৈরি হয়, লং রেঞ্জ ট্রান্সপোর্ট কি করে মানে কেমন ভাবে হয় সেটা দেখাচ্ছে এখানে। এগুলো দেখবে একটু, ঠিক আছে, এইটাকে জুম করে তোমরা পিডিএফ এ ভালো করে দেখবে। এখানে এক্সাম্পল কিছু দেওয়া আছে। আর এর পরের স্লাইডটাতে তোমার বাই প্রোডাক্ট কি কি এক্সাম্পল হয়, বাই প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল থেকে কোন কোনগুলো বেরিয়ে থাকে, এবং পেস্টিসাইড হিসাবে আমরা যেগুলোকে ইউজ করি সেগুলো সব, এগুলো প্রত্যেকটা হচ্ছে পিসিবি সরি পিওপি, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টের এক্সাম্পল। ওকে, এইটা থেকে আগেও আমি দেখেছি কয়েকবার কোশ্চেন এসেছে, তো পিওপিটাকে একটু এক্সাম্পল গুলো দেখবে। এটা তুমি যেটা বলছো অর্গানিক না অর্গানিক নয়, এটা একবার দেখতে হবে, মানে তোমার পিসিবি ক্লোরাইডেড বেঞ্জিনটাকে, ঠিক আছে। না না, অর্গানিক হবে কেননা নামটা সরাসরি না দেওয়া দেওয়া নেই ঠিকই, কিন্তু এই একটাতে দেখলাম দুটো নাম আছে, ক্লোরিনেটেড, আর একটাতে বেনজিন। দুটো দুটো মানে দুটো আলাদা আলাদা দুটো ক্লোরাইডেড প্রোডাক্টই আছে। হুম। সেই মানে এবার হিসেবে এগুলো তো ধরো হবে হবে। বাই প্রোডাক্ট হয়ে থাকে অনেক সময়। বাই প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে তখন দাদা সেগুলো অর্গানিক সার্চ করলাম। সার্কেল, আচ্ছা ঠিক আছে, সেইটা হুম। organic। তোমাদের এটা এখানে এগুলো দেখে নেবে এক্সাম্পল গুলো, এখানে এক্সাম পরীক্ষাতে যেটা এসেছে সেই এক্সাম্পল গুলো রাখবে, এবং তার সাথে সাথে এখানে আরো যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ অনেকগুলো এক্সাম্পল আছে যে কোনো একটা দিয়ে দিতে পারে। এখানে ডিডিটি সম্পর্কে আরো সব দেওয়া আছে, আর এই স্লাইডটাকে একটু দেখবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মার্কারি সম্পর্কে আছে। এক্সপোজার টু মার্কারি ক্যান বি আইদার থ্রু ফুড চেইন অর ইন দ্য ওয়ার্ক প্লেস। মানে তোমার শরীরে মার্কারি আসতে পারে ফুড চেইনের মধ্যে দিয়ে, বা তুমি কোনো জায়গাতে কাজ করছো সেখান থেকেও তোমার শরীরে মার্কারি আসতে পারে। পয়জনিং বাই ইনঅর্গানিক মার্কারি রেজাল্ট ইন দ্য ড্যামেজ টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দাদা অপশন এ। পার্টিকুলারলি ভেপার যেটা বলা হচ্ছে, মানে ইনঅর্গানিক মার্কারি যেটা ভেপারের মধ্য দিয়ে বা যেটা গ্যাস টাইপের মধ্য দিয়ে যখন আমাদের শরীরে যায়। কি মনে হচ্ছে এটা দুটো ঠিক হবে? এটা দুটোই ঠিক হবে। যে মার্কারি যখন মার্কারি এফেক্টে যখন আমরা আসি, মানে আমরা কিভাবে আসতে পারি ফুড চেনের মধ্যে দিয়ে, মানে কেউ অন্য কেউ কোনো ধরো মাছ, মানে জলেতে মার্কারিকে ফেলে দেওয়া হয়েছে, তো কোনো মাছ সেই মার্কারিটাকে গ্রহণ করলে তারপরে মাছটাকে আমরা খেয়ে নিই, তো এইভাবে হতে পারে। বা তুমি এমন জায়গাতে কাজ করো যেখানে তোমার মার্কারি হিসাবে ভেপার হিসাবে যেটা এখানে আছে, তো ভেপার হিসাবে তোমার শরীরে আসতে পারে, তো সেইগুলোতে তোমার মানে এইভাবে আমাদের শরীরে আসতে পারে। আর দ্বিতীয় যেটা পয়জনাস হয় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করতে পারে। নেক্সট, কিয়োটো প্রোটোকল সম্পর্কে আছে। কিয়োটো প্রোটোকল অনলি bind developed countries and place heavier burden on them। শুধুমাত্র ডেভেলপ কান্ট্রিজ গুলোতেই বাইন্ড, মানে একটা লিগালি বাইন্ড ছিল না, তো সেই বাইন্ডটাকে করা ছিল, বা লিগালি তোমাদের করতেই হবে এরকম একটা রুলস নিয়ে আসা ছিল, সেটা শুধুমাত্র ডেভেলপ কান্ট্রিজের জন্য, এবং তাদের জন্য একটু বেশি বেশি বার্ডেন হয়ে গেছিল সেটা বলছে। দ্বিতীয় স্টেটমেন্ট, কিয়োটো প্রোটোকল হ্যাজ নাথিং টু ডু উইথ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, অপশন সি। এইটা তো আর্থ সামিট থেকে বেরিয়ে এসেছিল না, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ কি না? হ্যাঁ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক
অন ক্লাইমেট চেঞ্জ, কনজারভেশন অন ক্লাইমেট চেঞ্জ এরকম কিছু। মেনশন অন ক্লাইমেট চেঞ্জ, আর একটা ছিল বায়োডাইভার্সিটি, আর একটা ছিল কমব্যাট এই ডেজার্টিফিকেশন। ডেজার্ট ছিল, মনে রাখবে, ডেজার্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এই তিনটেই রিও সাবমিট বা আর্থ আর্থ সাবমিট থেকে এই তিনটে বেরিয়ে এসেছিল, বা এই তিনটে শাখা তৈরি হয়েছিল বলতে পারো। তো বলছে কিয়োটো প্রোটোকল হ্যাজ নাথিং টু ডু উইথ উইথ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন। মানে আমরা কিয়োটো প্রোটোকল তো পড়ে এসেছিল, ক্লাইমেট চেঞ্জ এটা 1992 চলে এসেছিল, কিয়োটো প্রোটোকল 97 এসেছিল। বলছে কিয়োটো প্রোটোকল কিছু করেনি, যে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ছিল সে তার পার্সপেক্টিভে কিয়োটো প্রোটোকলে কিছু দেখা হয়নি বা করা হয়নি। তো এটা তো ভুল, কারণ ক্লাইমেট চেঞ্জ রিলেটেড তো কিয়োটো প্রোটোকল আছে। ক্লাইমেট চেঞ্জ একটা মেন কম্পোনেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইডকে কন্ট্রোল করার জন্য কিয়োটো প্রোটোকলে বলা হয়েছে। তো এটা ভুল আছে যে কিছু করছে না, নাথিং টু ডু, এটা ভুল আছে। আর প্রথমে ঠিক আছে, কিয়োটো প্রোটোকল অনলি বাইন্ডস দ্য ডেভেলপড কান্ট্রিজ, মানে সবাই ছিল, ডেভেলপিং কান্ট্রিজ, এলডিসি এলডিসি ছিল। তো কিন্তু এখানে যে বাইন্ড করতেই হবে, যে যে কাজগুলো ছিল সেগুলো করতেই হবে, লিগালি করে দিয়েছিল যে ডেভেলপ কান্ট্রিজের উপর, এবং সেইগুলো সেই জন্য ডেভেলপ কান্ট্রিজগুলোর উপর বেশি বার্ডেন চলে এসেছিল, বেশি চাপ তৈরি হয়েছিল। ঠিক আছে, এইটা প্রথমেটা ঠিক, দ্বিতীয়টা ভুল। থিয়েটার রাইট অ্যান্সার। বিভিন্ন ধরনের ওয়াটার আছে, তাদের পিএইচ ভ্যালু কত হবে? নর্মাল ওয়াটার, রেইন ওয়াটার, অ্যাসিড রেইন ওয়াটার, আর ওশেন ওয়াটার। দাদা, প্রথমে যে অপশনটা আছে সেটার মানে 5 থেকে কম না 5 থেকে বেশি? 5 থেকে কম। ওইটার সঙ্গে অ্যাসিড রেন হবে, C1, মানে অপশন বি। বি হবে। আচ্ছা, বি বলছো। তো নর্মাল ওয়াটার, এটা বলার কিছু নেই, এটা হচ্ছে 7, নিউট্রাল হয়ে থাকে। রেইন ওয়াটার যেটা হচ্ছে 5 থেকে 6। অ্যাসিড রেইন ওয়াটার, এটা আরো বেশি অ্যাসিডিক হবে, তো 5-এর কম। আর ওশেন ওয়াটার যেটা 7-এর বেশি হয়ে থাকবে, যেটাকে আমরা খার বলে থাকি, যেটা নুন মিশিয়ে দিলে যে জলটা আমরা খাই, নুন মিশিয়ে দিলে সে তার পিএইচ ভ্যালু 7-এর বেশি হয়ে যাবে। তো এটা বিয়েটা রাইট অ্যান্সার। বিয়েটাই ম্যাচ করছে তো, এ আর বি, বি, সি। হ্যাঁ, বি এরটাই। হ্যাঁ, বি এরটাই। এখানে দিয়ে দিয়েছি, এবং এটা পিডিএফেও ছিল। রিয়াচ্যাট আর শব্দটা হয়তো প্রথম শুনছো, পিডিএফে ছিল নাকি আমারও মনে নেই। পারসিস্টেন্ট দাদা অর্গানিক অপশন, pollutant algae found on eutrophic lakes, ozone depleting substances, contaminated liquid draining from landfill। ল্যান্ডফিল বলতে একটু কিছুদিন আগেই যখন গার্বেজ গুলো ছিল, অর্থাৎ যে ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে ডাম্প করা হতো যে জায়গাতে, সেটাকে ল্যান্ডফিল ছিল। তো সেই কোনটা হবে? দাদা অপশন বি। অ্যালগি ফাউন্ড ইন ইউট্রোফিক লেক। ইউট্রোফিকেশন লেকে যে অ্যালগি গুলো পাওয়া যায় তার সেটা হচ্ছে লিয়াচার্ট। তাই তো মনে হচ্ছে। বাকিটা কিছু ডিটাও তো হতে পারে। বি বলছো না ডি বলছো? ডি বলছি। ডি। এটা অ্যান্সার ডি হবে। ল্যান্ডফিল থেকে যে পলিউটেড হয়ে থাকে সেই প্রসেসটাকে লিয়াচার্ট বলা হয়। কত কিছু আছে, লেখা আছে সিস্টেমে। অ্যাকচুয়ালি যে ল্যান্ডফিলেতে আমরা অনেক নোংরাগুলোকে জমা করে দিই, সেটা হচ্ছে ল্যান্ডফিল। বাট সেখানে যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলের সঙ্গে তার যে ও, ক্ষতিকারক পদার্থ, মানে জলের সঙ্গে ক্ষতিকারক পদার্থগুলো জলের সঙ্গে মিশবে, এবং সেটা নিচের দিকে যাবে, সেটাকে লিয়াচার্ট বলছে। এখান থেকে কন্টামিনেটেড লিকুইড ড্রেনিং ফ্রম ল্যান্ডফিল। ল্যান্ডফিল থেকে যে মানে দূষিত জলটা বা লিকুইড আছে, সেটা যে নিচের দিকে যাচ্ছে বা মাটির সঙ্গে মিশছে, সেইটা। আর লিকুইড দ্যাট সিপ থ্রু দ্য ওয়েস্ট।
waste carry dissolved or suspended pollutant into the environment. Lizards are the serious environmental concern because they are contaminated groundwater, soil and surface water. তো এটা শুধুমাত্র যে মাটির নিচে চলে গেলে হয়ে গেল, এবার ওইটা যদি ধীরে ধীরে কোনো ধীরে ধীরে কোনো নদীর সঙ্গে যে মিশছে তখন সারফেস ওয়াটারটাকে নষ্ট করছে বা কন্টামিনেটেড করবে, এবং এটা মাটির সঙ্গে মিশে মাটিটাকে দূষিত করবে। তো এটা হচ্ছে লেয়ার টু। এবং এটা কি করা হয়, এটা থেকে রক্ষা মানে এটাকে ঠিক করার জন্য নিচে কি হয়, প্লাস্টিক বিছিয়ে দেওয়া হবে, সেই প্লাস্টিকের জলটা জমা হয়ে যাবে এবং নিচে একটা পাইপ ফটো দেখছিলাম, দিতে মনে নেই, তোমার প্লাস এটা ধরো এখানে ল্যান্ডফিল, এইটা সেই নিচে কি হবে, জলটা জমে যাবে, এখানে একটা পাইপ রাখা হয়, পাইপের মাধ্যমে মোটরের সাহায্যে এই জলটাকে তুলে ফেলে দেওয়া হয়, মানে ফেলে দেওয়া বলতে সেটাকে আবার ধরো পরিষ্কার করে দেওয়া হবে বা সেটাতে কিছু মিশিয়ে তার যে ক্ষতিকারক এফেক্টটা আছে সেটাকে কম করে দেওয়া হয়। এইভাবে এটাকে ঠিক করা যেতে পারে। নাহলে কি হবে, গ্রাউন্ড ওয়াটার, সয়েল এবং সারফেস ওয়াটার এগুলো কন্টামিনেটেড হবে, আরো বেশি দূষিত হবে। লাস্ট কোশ্চেন আজকে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ভিশন লেট আস লেট আস টুগেদার মেক দ্য সান ব্রাইটার, এটা হচ্ছে ভিশন ছিল। আর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মিশন এভরি হোম হাউ ফার অ্যাওয়ে উইল হ্যাভ এ লাইট অ্যাট হোম। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোন কোন দেশ নিয়ে হয়েছিল? দুটো দেশ আছে। প্যারিস, আহ, প্যারিস দেশ? একটা ও ফ্রান্স, আর একটা ইউকে বা ইউএস এরকম কিছু হবে। আচ্ছা, এটার অ্যান্সার দাও আগে, কি মনে হচ্ছে দুটোই ঠিক। বাকিটা? সেকেন্ডটা ঠিক বুঝতে পারছি, কিন্তু এই প্রথমটা আমি ঠিক মানে ইয়ে করতে পারছি না। লেট আস টুগেদার মেক দ্য সান ব্রাইটার, মেঘ মানে মানে হচ্ছে সূর্যকে আরো বেশি উজ্জ্বল করে দেওয়া অবস্থা। তো সেটা কিভাবে সম্ভব মানে? এটা সম্ভব যে আমরা সোলার প্যানেল ইউজ করে আরো বেশি পরিমাণ সূর্যের আলোটাকে ইউজ করবো, তাহলে তাহলে কি হলো, সূর্যের ও আরো বেশি আচ্ছা আমরা আচ্ছা। ইউজ করতে পারলাম, তো ব্রাইটার হয়ে গেল। হুম হুম হুম। হ্যাঁ, তাহলে প্রথমটাও দুটোই ঠিক। ঠিক। ঠিক আছে, তো এর ভিশন এটাই ছিল, ভিশন ছিল মানে এইগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার এর উক্তি, মানে এগুলো কোনো মিনিং নয়, এটা হচ্ছে ওখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যাসোসিয়েশনের যে ওর ভিশনটা ছিল সেখানে লেখা হয়েছিল ভিশনটা এইভাবে যে লেট আস টুগেদার। যেমন আমরা বলি না থিম, থিম তো নিজের মতন করে লিখতে পারি না, যেমন লেখা থাকবে থিম সেটা, তো এরকম থিম এইটা বলতে পারো। তো ভিশন লেট আস টুগেদার মেক দ্য সান ব্রাইটার, আর এটা হচ্ছে মিশন কি ছিল, এভরি হোম মানে প্রত্যেকটা বাড়িতে সে যত দূরেই হোক সেখানে লাইট পৌঁছে দেওয়া, এটুকু ছিল। আর যেটা তোমাদের জিজ্ঞেস করলাম, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর যে মেন দুটো মেম্বার দেশ বা যে দুটো দেশ তৈরি করেছিল এটাকে, মেন আছে সেটা হচ্ছে ফ্রান্স আর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে বলুনি কিন্তু এটা ইন্ডিয়া, ইউএসআর এর নয়, ঠিক আছে। ইন্ডিয়া আর ফ্রান্স এরা দুজন হচ্ছে মেন এর সদস্য বা মেন বলতে পারো। হ্যাঁ, কি করে ভুলে গেলাম কি জানি, নরেন্দ্র মোদী করেছে তারপর ভুলে গেছি। পরীক্ষাতে এটা দু একবার জিজ্ঞাসা করেছিল কোন কোন দেশ আছে, তো মাথায় মনে রাখবে ভালো করে কি ইন্ডিয়া আর হচ্ছে ফ্রান্স, এই দুটো দেশ হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে আছে। তো সোলার অ্যালায়েন্স কিছু না, শুধুমাত্র মানে এইটাই জিনিস, মেন জিনিস যে সোলার এনার্জি প্রচুর বেশি প্রডিউস করা। আর সেটা হচ্ছে ইন্ডিয়া একটা ইন্ডিয়ার যে লোকেশন আছে সেটা খুবই ভালো একটা লোকেশন, যেখানে ইন্টারন্যাশনাল সোলার এনার্জি প্রডিউস করার জন্য আইডিয়াল এনভায়রনমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তো এইটাই ছিল আজকে। আজকে আর কিছু করাচ্ছি না এখান পর্যন্ত। তোমরা আহ, বিভিন্ন মানে যে কোশ্চেন গুলো অ্যান্সার পাবে না বা এর তোমার মেটেরিয়াল পাচ্ছ না, অনলাইন থেকে এখন দেখতে পারো, ঠিক আছে। কিন্তু তোমরা আমি বলবো পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের কোশ্চেন সলিউশন সলভ করবে অ্যাটলিস্ট এই 10 দিন। কারণ তেমন কিছু টাইমে দিতে পারবো না, কারণ আমি 5টার সময় ওখান থেকে বেরোলে তারপরে এসে টুকটাক কাজ করে খাওয়া দাওয়া করে আবার শুতে হবে, আবার সকালে উঠতে হবে। তো নেক্সট আমাদের ক্লাস হবে, ধর 8 তারিখের পরেই ক্লাস হবে, ঠিক আছে। ঠিক আছে।